প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের পদার্থবিজ্ঞান এর একটি নতুন সিরিজে। তোমরা বোর্ডের মধ্যে ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে আমরা ক্লাস 12 আর সেমিস্টার ওয়াইজ যদি আমরা এই কথাটি বলি তাহলে আমরা থার্ড সেমিস্টারে চলে এসেছি। এখন ক্লাস 11-এ তোমরা যেমন ফাঁকি দিয়েছো, আমি আশা করব ক্লাস 12-এ সেই মতো করবে না। ক্লাস 12-এ মন দিয়ে পড়ো এবং আমার সাথে ফিজিক্স পড়তে চাও তাহলে আমাদের এই চ্যানেলে যুক্ত থাকো। তো প্রথমত সবাইকে আরো একবার স্বাগত। আজকে আমরা ক্লাস 12-এর প্রথম চ্যাপ্টার অর্থাৎ স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী বলে যে চ্যাপ্টারটি আছে সেটি নিয়ে আলোচনা করব। গল্প ক্লিয়ার? তাহলে চলো স্যার, প্রথম আমাদের যে প্রথম চ্যাপ্টার কি স্যার? স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী। এই চ্যাপ্টারটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখন দেখো, কোনো একটা চ্যাপ্টারের যে হেডিং সেটা দেখে মোটামুটি একটা কল্পনা করা যায় যে তাহলে স্যার ওই চ্যাপ্টারটা নিয়ে আমরা কোন বিষয়ে আমাদেরকে পড়ানো হবে, কোন চ্যাপ্টার নিয়ে কি বিষয়বস্তু চ্যাপ্টারটার, সেটা আমরা বুঝতে পারি। তাহলে এখানে চ্যাপ্টার কি আছে? এখানে চ্যাপ্টার আছে স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী। আমার সাথে আরেকবার বলো, স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী। ইংরেজি কি নাম স্যার? ইংরেজি নাম হচ্ছে এলিমেন্টারি ফেনোমেনা অফ ইলেকট্রোস্ট্যাটিক্স। তাহলে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স নিয়ে আলোচনা করতে চাই স্যার আজকে। তাহলে স্থির তড়িৎ কি? প্রথমে প্রশ্ন হয় তাহলে স্থির তড়িৎ কি? তার পরবর্তী আলোচনা আমাদের নিশ্চয়ই হবে চলো তড়িৎ। তাহলে স্যার স্থির তড়িৎ নিয়ে আমরা যদি জানি তাহলে আমরা ধারণা করতে পারি স্যার তাহলে চলো তড়িৎ কি হতে পারে। তাহলে স্থির তড়িৎ নিয়ে যদি আমরা জানতে চাই তার আগে আমাদের কি জানতে বলতো স্যার? তাহলে স্থির তড়িৎ কি এটা আমি প্রথমে প্রশ্ন রাখবো তোমাদের কাছে স্যার। তাহলে স্থির তড়িৎ কি? স্থির তড়িৎ কি? দেখো, গল্পটা হচ্ছে স্থির তড়িৎ জানার আগে আমাদের না স্যার এই যে তড়িৎ কি এই বিষয়টি নিয়ে জানতে হবে। তাহলে তাহলে প্রশ্ন আসে তড়িৎ কি? প্রশ্ন আসে কি তড়িৎই বা কি স্যার? এইটি প্রশ্ন আসে। দেখো, এই যে তড়িৎ এর সমার্থক শব্দ হিসাবে যদি আমরা বলি তাহলে আমরা আধান বলতে পারি। কি বলবো স্যার? আধান। কি বলবো? আধান। তড়িতের সমার্থক শব্দ বলা যেতে পারে আধান। ইংরেজিতে যাকে বলে কি? চার্জ। কি বলে স্যার? চার্জ। তাহলে স্যার চার্জ কি বা আধান কি? প্রশ্ন আসে চার্জ কি বা আধান কি, এই বিষয়টা নিয়ে অবশ্যই জানতে হবে, তবেই তো আমরা স্থির তড়িৎ নিয়ে আলোচনা করতে পারবো। তাহলে এই চার্জ কি বা আধান কি, এই আলোচনা করতে গিয়ে আমাদেরকে একটু পিছনে যেতে হবে, বেঁকে যেতে হবে, অনেক পিছনে। কত পিছনে স্যার? চলো এইটা আমরা অনেক পিছনে চলে যাই। আমরা পিছনে চলে যাব মোটামুটি কত স্যার? আমরা এই পিছনে চলে যাব 600 BC, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের 600 বছর পূর্বে। অত পিছনে স্যার কেন? দেখো, এই সময় একজন দার্শনিক ছিলেন, মহান দার্শনিক, যার নাম হচ্ছে থেলিস। কি নাম? থেলিস। কি নাম? আবার বলো, থেলিস। এই যে থেলিস অফ মিলটাস বলা হতো, এই যে আমাদের দার্শনিক থেলিস, চলো ভালোভাবে লিখিনি। এই যে থেলিস, তিনি একটি ঘটনা লক্ষ্য করেছিলেন। কি ঘটনা লক্ষ্য করেছিলেন স্যার? তিনি এই তোমরা গাছে যদি ছবি ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ, তাহলে এটা একটা গাছ এবং এর কিছু অংশ আঠার মতো অংশ। স্যার কেমন অংশ এটা? যেমন আমরা যদি আমাদের আশপাশে কোনো গাছের সাথে তুলনা করতে চাই তাহলে আমরা বলতে পারি যেমন পলাশ গাছের যে লাল রক্তের মতো একটা আঠা বার হয়, আবার আমাদের চারপাশে সনলা গাছ বলো তোমরা, সেই সুটির যে গাছের যে আঠাটা মোটামুটি সেই রকম। তাহলে স্যার এই গাছটাকে কি বলে স্যার? এই গাছটাকে বলে এম্বার গাছ। কি বলে? এম্বার গাছ। এম্বার গাছ। আচ্ছা, এইটাকে অন্য ভাষায় পাইন গাছও বলে। কি বলে? পাইন গাছ। তাহলে এই গাছের কাণ্ড থেকে বা এর অংশ থেকে যে আঠাটা, সে আঠাটা যখন জমে যায় তখন একটা শক্ত ঢেলার মতো হয়ে যায়। দেখো তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ। এই আঠাটিকে যখন আমাদের এই যে গ্রিক দার্শনিক থেলিস কি করেছিলেন, একটি রেশমি কাপড় দিয়ে, কি কাপড় দিয়ে স্যার? একটি রেশমি কাপড় দিয়ে এই আঠাটির যখন ঘর্ষণ করেছিলেন তখন তিনি একটি জিনিস লক্ষ্য করেছিলেন। সেটি কি? যে এই আঠাটি এটি অন্য কোনো ছোট ছোট বস্তুকে নিজের দিকে আকর্ষণ করছে। বলো গল্প কি কি নেই? তাহলে এই রেশমি কাপড় দিয়ে যখন এটাকে ঘষানো হলো তখন এই আঠাটির মধ্যে অন্য কোনো ছোট ছোট বস্তু বলতে যেমন যদি কাগজের টুকরো থাকলে ছোট ছোট ধুলিকণা হতে পারে বা খড়কুটো, যে কোনো ছোট ছোট পাতার টুকরো, এইসব জিনিসগুলোকে কি করলো? সে নিজের দিকে আকর্ষণ করার একটা প্রবণতা দেখা দিল। কোন সময় স্যার? 600 BC-তে, অনেক দিন পূর্বের ঘটনা। তখন থেলিস লক্ষ্য করলেন যে এই মতো ঘটনা দেখা দিচ্ছে। তাহলে স্যার এটা কেন হচ্ছে?
প্রশ্ন স্যার এরকম কেন হচ্ছে, কেন আকর্ষণ আমরা ঘষাঘষি করলাম এবং আকর্ষণ একটা দেখতে পেলাম? এর জেনুইন কোনো উত্তর কিন্তু তখন থেলিস দিতে পারেননি। কথাটা মনে রাখো, থেলিস এর যে কি কারণে এই ঘটনাটি ঘটছে সেটি থেলিস কিন্তু বলতে পারেননি। এর বহু পর মোটামুটি 600 খ্রিস্টাব্দে একজন বিজ্ঞানী তিনি এর মোটামুটি একটি ব্যাখ্যা দিয়েছিলেন। বুঝা গেছে? তাহলে এখন যদি আমরা তড়িৎ নিয়ে আলোচনা আবার যদি ওই যাই, তাহলে এর যে ফান্ডামেন্টাল জিনিস যে কেন এইসব ঘটনা ঘটছে, তিনি তিনি এই যে এই বিজ্ঞানীরা বললাম আমি, বিজ্ঞানীটার নামটা উইলিয়াম গিলবার্ট হচ্ছে, যে 1600 খ্রিস্টাব্দে তিনি কি দেখলেন? তিনি দেখলেন যে শুধুমাত্র এম্বার গাছেই নয় স্যার, আরো অনেক অনেক বস্তু আছে যেগুলাকে যদি আমরা এরকম ঘষাঘষি করি তাহলে তাদের মধ্যে একটি আকর্ষণ বল লক্ষ্য করা যাচ্ছে। তাহলে এখন তো আমাদেরকে জানতে হবে যে কেন এসব হচ্ছে বলে। তখন তখন তিনি কি করলেন? তিনি এর 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 মানে ব্যাখ্যা শুরু করলেন। কেমন ভাবে ব্যাখ্যা করলেন দেখো, আমি একটু প্রথম থেকেই শুরু করছি। তোমরা জানো আমি প্রথম থেকে শুরু করতেই ভালোবাসি। তাহলে দেখো, এর যদি উত্তর আমরা খুঁজতে যাই মডার্ন যুগে যে কেন এরকম আকর্ষণ হচ্ছে, তার জন্য আমাদেরকে জানতে হবে যে একটা তোমরা জানো যে প্রত্যেক পরমাণু অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র, প্রত্যেক পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু দ্বারা গঠিত। এই লাইনটা মনে রাখো, প্রত্যেক পদার্থ অসংখ্য কি দ্বারা গঠিত স্যার? পরমাণু দ্বারা, পরমাণু দ্বারা, পরমাণু দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত স্যার? প্রত্যেক পদার্থ অসংখ্য পরমাণু দ্বারা গঠিত। এখন এই পরমাণুকে ভেঙে আধুনিক কালে 2 শতাধিক মৌলিক কণিকা পাওয়া গেছে। কত বললাম? 2 শতাধিক। তার মধ্যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এই যে 3টি কণা, আমি একটু শর্টে লিখছি। আমি কেমন লিখছি? আমি লিখছি ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এই যে 3টি কণা, এই যে 3টি মৌলিক কণা, এই 3টি মৌলিক কণা খুবই স্থায়ী। তাহলে পদার্থ কি নিয়ে তৈরি? অসংখ্য পরমাণু নিয়ে তৈরি। এবং এই পরমাণুকে আধুনিক কালে ভেঙে মোটামুটি আমরা 3টা স্থায়ী কণা পেয়েছি, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তাহলে এই 3টি স্থায়ী যে মৌলিক কণিকা, এদের মধ্যে ইলেকট্রন আর প্রোটনের যদি আমরা বৈশিষ্ট্য দেখি, তাহলে আমরা দেখতে পারবো ইলেকট্রনের যা বৈশিষ্ট্য, প্রোটনের তার বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা। এবং নিউট্রন মানে না প্রোটনের সাথে মিলে ওর বৈশিষ্ট্য, না ইলেকট্রনের সাথে মিলে। ওই জন্য আমি যদি এই আমরা পরবর্তীকালে পরীক্ষা করে যখন দেখানো হয়েছিল, তখন ইলেকট্রন যদি এই দিকে যাচ্ছিল, প্রোটন এই দিকে যাচ্ছিল এবং নিউট্রন এরকম সরে যাচ্ছিল। তাহলে এই যে ইলেকট্রনের যে বৈশিষ্ট্য না প্রোটনের সাথে মিলছিল, ইলেকট্রনের সাথে মিলছিল, না প্রোটনের সাথে মিলছিল, ওই জন্য নিউটনকে নিস্তড়িত বলা হয়। কি বলা হয়? নিস্তড়িত বলা হয়। এখন এই যে পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণিকা সমূহ, কিন্তু মৌলিক কণিকা সমূহ বলতে শুধুমাত্র আমরা ইলেকট্রন এবং প্রোটনের কথাই কিন্তু বলবো। বুঝা গেছে? তাহলে স্যার আমি সংজ্ঞা যদি একটু সংজ্ঞার দিকে যাই যে আধান কি, তাহলে পদার্থ সৃষ্টিকারী যে মৌলিক কণিকা, তাদের যে মৌলিক কণিকা বলতে কিন্তু বহু আছে। তার মধ্যে আমাদেরকে ব্র্যাকেটে উল্লেখ করা প্রয়োজন যে ইলেকট্রন এবং প্রোটন। তাহলে এই যে পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণিকা ইলেকট্রন এবং প্রোটন, এদের যে মৌলিক বৈশিষ্ট্য সেগুলোকে চার্জ বা আধান বলি। আবার সংজ্ঞাটা বলছি আমি, দেখো মন দিয়ে শুনো। তাহলে পদার্থ কি নিয়ে তৈরি স্যার? পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু দ্বারা তৈরি। এবং এই পরমাণুকে ভেঙে আধুনিককালে অনেক কণা পাওয়া গেছে। তার মধ্যে ইলেকট্রন এবং প্রোটনের এই যে স্থায়ী দুটি কণা, তাদের যে মৌলিক বৈশিষ্ট্য সেগুলাকে চার্জ বা আধান বলছে। বোঝা গেছে? চলো এইরকম আমরা আরো অন্যভাবে এক্সপ্লেন করার চেষ্টা করি। যেমন স্যার আধান কি, এইটা সংজ্ঞা মানে ফান্ডামেন্টাল জিনিস হচ্ছে, এগুলোর সংজ্ঞা বলে তেমন কিছু হয় না। যেমন আধান কি বলে একটা, তাহলে বৈশিষ্ট্য হচ্ছে স্যার আধান কি? আধান একটা বৈশিষ্ট্য কার? পদার্থ সৃষ্টিকারী যে মৌলিক কণিকাগুলো আছে, হ্যাঁ, তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে। যেমন ভর কাকে বলে? এরকম কোনো উত্তর হয় না। তাহলে দেখো ধরো একটা বস্তু হলো আর একটা বস্তু হলো, এর মধ্যে কি কারণে আকর্ষণ বল কাজ করছে? এর মধ্যে এদের ভরের কারণে আকর্ষণ বল কাজ করে। বোঝা গেছে? সেই মতো যদি আমরা ভরের সাথে, ভর একটা কি বলে? একটা বৈশিষ্ট্য। সেই মতো ইলেকট্রন বলছে চার্জ কি হচ্ছে? একটা পদার্থ সৃষ্টিকারী যে কণিকাগুলো আছে তাদের বৈশিষ্ট্য। কেমন বৈশিষ্ট্য? এর বৈশিষ্ট্য কি? এর বৈশিষ্ট্য হচ্ছে এ ধনাত্মক এবং এর বৈশিষ্ট্য হচ্ছে এ ঋণাত্মক। চলো ব্যাপারটা আমরা আরো একটু ডিটেলসে গিয়ে বুঝি, যেহেতু পরমাণুর কথা আমরা বলেছি, ফলে পরমাণু নিয়ে একটু পরমাণুটা নিয়ে আমরা এর ব্যাখ্যা আরো ভালোভাবে দিতে চাই। তাহলে দেখো, আমি একটা মোটামুটি ভাবে পরমাণু আঁকার চেষ্টা করছি। এটা হচ্ছে একটা কোনো পরমাণু নিউক্লিয়াস, যেখানে থাকে স্যার আমাদের প্রোটন এবং থাকে নিউট্রন। কথা বোঝা গেছে? এবং একে চারদিকে
বেষ্টন, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারদিকে এরকম অনেক কক্ষপথ আছে। অত আমরা পরমাণু নিয়ে ডিটেলসে বলতেই চাই না, আমাদের আলোচনা তড়িৎ, অতএব আমরা পরমাণু নিয়ে খুব একটা মাথা খারাপ আমরা করবো না। যেটুকু বেসিক আমাদের জানা প্রয়োজন সেটুকু আমরা আমাদের জানলেই হয়, কারণ আমরা তড়িৎ নিয়ে আলোচনা করছি, আমরা পরমাণু নিয়ে এখন আলোচনা যাচ্ছি না। তাহলে এটা হচ্ছে স্যার ইলেকট্রন। এরকম কি বললাম যে এটা হচ্ছে স্যার নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসে কে থাকে প্রোটন এবং নিউট্রন, এবং এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে অনেক কক্ষপথে এরকম ইলেকট্রনগুলা ঘোরাঘুরি করতে থাকে। বুঝা গেছে? এখন প্রশ্ন হচ্ছে স্যার এই যে প্রোটন, এই ইলেকট্রনগুলোকে কি করে স্যার আকর্ষণ করে, কি করে আকর্ষণ করে? তাহলে এই প্রোটন এই ইলেকট্রনটাকে কি করছে স্যার? আকর্ষণ করছে। এবং এখানে তো অনেক প্রোটন আছে, যদি অন্য মানে এমন কোনো আমরা পরমাণু ধরি যার অনেকগুলো প্রোটন আছে এবং অনেকগুলা ইলেকট্রন আছে, তাহলে স্যার এই প্রোটন কি কি করছে? একে অপরকে বিকর্ষণ করছে। এখন কি হচ্ছে যে এই যে প্রোটন একটা ইলেকট্রনকে কি করছে? আকর্ষণ করছে। কোন বল দ্বারা আকর্ষণ করছে? তড়িৎ বল দ্বারা। যেমন 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 আমরা ওই ভরের সাথে যদি আমরা তুলনা করি, কি বলছিলাম, এইখানে যে একটা ভর আছে আরেকটা ভর আছে, কি বল দ্বারা আকর্ষণ করছে? মহাকর্ষ বল। সেই মতো স্যার একটা প্রোটন একটা ইলেকট্রনকে কি কোন বল দ্বারা আকর্ষণ করছে? তড়িৎ বল দ্বারা আকর্ষণ করছে। এবং যে ধর্ম, এই ধর্মটাকে যে বল দ্বারা আকর্ষণ করে সেই বলটা কি বলে? আমি তড়িৎ বল। এবং যে ধর্মের জন্য এই ঘটনাটা ঘটছে সেইটাকে কি বলছে? সেইটাকে বলছে তড়িৎ আধান। কি বলছে? তড়িৎ আধান। বুঝা গেছে? কথা ক্লিয়ার কিনা বলো? তাহলে পদার্থ সৃষ্টিকারী যে মৌলিক কণিকাগুলো আমি বললাম, পদার্থ সৃষ্টিকারী যে মৌলিক কণিকা, অর্থাৎ স্যার প্রোটন এবং প্রোটন এবং ইলেকট্রন, এদের যে মৌলিক বৈশিষ্ট্য স্যার, এদের মৌলিক বৈশিষ্ট্য কেমন? এরা প্রোটন ধনাত্মক এবং ইলেকট্রন ঋণাত্মক। এবং আবার যদি মৌলিক বৈশিষ্ট্যের কথা বলি, তাহলে স্যার একটা প্রোটনকে কি করে স্যার? বিকর্ষণ করে। কি করে স্যার? কি করে স্যার? বিকর্ষণ করে। কি করে? বিকর্ষণ করে। এবং একটা প্রোটন একটা ইলেকট্রনকে কি করে? আকর্ষণ করে। এই যে এই বৈশিষ্ট্যগুলা, কি বৈশিষ্ট্য বললাম? যে এই যে তড়িৎ বল কাজ করছে, তড়িৎ বল কাজ করছে। এই তড়িৎ বলের কি কারণে কাজ করছে বললাম? আমি আবার কথাগুলো বারবার রিপিট এই কারণে করছি যে তোমাদের মাথায় এই জিনিসগুলো, ফান্ডামেন্টাল জিনিসগুলো তোমাদের মাথায় তাড়াতাড়ি পৌঁছে যায়। ওই জন্য তাহলে কি বললাম? তাহলে স্যার এই প্রোটন এবং এই ইলেকট্রনের মধ্যে কি বল কাজ করছে স্যার? তড়িৎ বল কাজ করছে। এবং যে ধর্মের জন্য এটা হচ্ছে সেটাই হচ্ছে আমাদের তড়িৎ আধান। বলো গল্পটা এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে আমি একবার ফাইনাল একটা ডেফিনেশন বলছি তড়িৎ আধানের। তাহলে তড়িৎ আধান কি স্যার? দেখো ডেফিনেশন বলে তেমন কিছু হয় না, আমি বললাম বারবার এটা একটা বৈশিষ্ট্য হচ্ছে। তাহলে তড়িৎ আধান কি স্যার? তড়িৎ আধান হচ্ছে যে পদার্থ সৃষ্টিকারী যে মৌলিক কণিকা, মৌলিক কণিকা কিন্তু বললে আমাদের স্পেশালি বোঝা দরকার কি? প্রোটন আর ইলেকট্রন, এদের যে মৌলিক বৈশিষ্ট্য স্যার, এদের যে মৌলিক বৈশিষ্ট্য সেগুলাকে আমরা আধান বলছি। বলো এই পর্যন্ত গল্প ক্লিয়ার আছে কি নাই? এরপর আমরা একটা জিনিস লক্ষ্য করব যে একটা পরমাণুর মধ্যে যত সংখ্যক প্রোটন থাকে স্যার তত সংখ্যক ইলেকট্রন থাকে। এই কারণে একটা পরমাণু হয় নিস্তড়িত। কি বললাম? একটি পরমাণুর মধ্যে যত সংখ্যক প্রোটন থাকে সমসংখ্যক ইলেকট্রনও থাকে। এই কারণে একটি পরমাণু কি হয়? নিস্তড়িত হয়। এখন যদি কোনো ক্রমে তুমি, আমি একটু এটা ফাইনাল অন্যভাবে একটু বলার চেষ্টা করছি। দেখো এই মতো যদি আমরা একটা এটা পরমাণু নিউক্লিয়াস, এখানে কে থাকে স্যার? প্রোটন থাকে। আমরা নিউট্রনের কথা এখানে নেবই না, বুঝা গেছে? এবং এই প্রোটনকে কেন্দ্র করে কি করছে? ইলেকট্রনগুলা স্যার ঘোরাঘুরি করছে। বলো গল্প ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে যে যদি কোনো ক্রমে এই ইলেকট্রন গুলা না, যে কোনো অনেক প্রক্রিয়া হতে পারে, যদি কোনো ক্রমে এই ইলেকট্রন গুলা অন্য কোনো পদার্থের পরমাণুতে চলে যায়, স্যার কিভাবে করব? অনেক পদ্ধতি, যেমন ঘর্ষণ প্রক্রিয়া তুমি এটা করতে পারো। তাহলে ওই যে আমি প্রথম বলেছিলাম ঘর্ষণ প্রক্রিয়ার মাধ্যমে সেই ঘর্ষণ করলাম এবং আকর্ষণ করলো, কি খেল সবকিছু বলছি। তাহলে যদি কোনো ক্রমে কি বললাম, আরেকটা এখানে একটা যদি আমি অন্য কোনো একটা পদার্থ আনলাম, এর মধ্যেও প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সেম আছে, কারণ এও নিস্তড়িত। এখন কিভাবে আমরা একটি অনাহিত বস্তুকে আহিত করতে পারি, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে এর যে ইলেকট্রন, এই যে বাইরের সব থেকে যে বাইরের ইলেকট্রনটা যে কক্ষপথের, তাছাড়া পরমাণু নিয়ে একটু বলুন তো। পরমাণু নিয়ে আমরা আলোচনা করতে চাই না, আমাদের আলোচনা তড়িতের নিয়ে। তাহলে পরমাণুর এই যে সব থেকে বাইরের যে কক্ষপথটা না, তার থেকে যে এই প্রোটনের দূরত্ব সব থেকে বেশি হবে নিশ্চয়ই, এবং এদের মধ্যে আকর্ষণ বলের মানটা সব থেকে কম। ওটা আমরা জানি যে যত দূরত্ব বেড়ে যাবে তত তার মধ্যে আকর্ষণ বলের মানটা কমতে থাকে। এটা হর একটা জায়গায় প্রযোজ্য, আমি প্রথমেই বলেছি। তাহলে এই প্রোটন এবং এই বাইরের সর্ববহিষ্ঠ কক্ষে যে ইলেকট্রন গুলা
বিচরণ করছে তাদের মধ্যে আকর্ষণ বল কম থাকায় বাইরের যে ইলেকট্রনগুলা মুক্তভাবে ঘোরাফেরা করতে পারে, মুক্তভাবে বিচরণ করতে পারে। গল্প ক্লিয়ার? তখন কি হবে, যদি তুমি চাও যে স্যার আমি ইলেকট্রনটাকে কোনো ক্রমে অন্য কোনো পদার্থের একটি পরমাণুতে নিয়ে যাই, তুমি নিয়ে যেতে পারো, কারণ এর থেকে এর আকর্ষণ বলের মান খুবই কম। এখন তুমি কি করলে, কোনো একটা অন্য একটা পদার্থের, মনে করে গেলে অনেক পরমাণু আছে, এই পদার্থ তুমি এর সন্নিকটে এনে যে কোনো অন্য কোনো প্রক্রিয়ায় যদি তুমি এর ইলেকট্রন কিছু সংখ্যক এখানে নিয়ে যাও, তাহলে তুমি দেখতে পাবে যে এর মধ্যে এখন প্রোটন সংখ্যা বেড়ে গেছে, কারণ ইলেকট্রন সংখ্যা এর মধ্যে এখন কম। অতএব প্রথমে কি ছিল, প্রথমে ছিল প্রোটন সংখ্যা যা ছিল ইলেকট্রন সংখ্যা সমান ছিল, ওই জন্য নিস্তড়িত ছিল। এখন কি হলো, এখন এর মধ্যে থেকে ইলেকট্রন তুমি অন্য কোনো একটা পদার্থের পরমাণুতে নিয়ে গেলে, তখন এর মধ্যে ইলেকট্রন ঘাটতি দেখা গেল এবং প্রোটন সংখ্যা বেড়ে গেল। ওই জন্য এই পরমাণুটিকে বা এই পদার্থটিকে তুমি বলতে পারো যে ধনাত্মক আধানে আহিত একটি বস্তু বা পদার্থ। কি বলবো, ধনাত্মক, ধনাত্মক আধানে, ধনাত্মক আধানে, আধানে আহিত। এখন এই পরমাণুটি বা এই পদার্থটি কোন 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 আধান দ্বারা আহিত, ধনাত্মক আধান দ্বারা আহিত। কেন 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 স্যার, এখন ইলেকট্রনের চাইতে এখন এর প্রোটন বেশি। চলো, এখন এর মধ্যে কি হলো, যেহেতু ইলেকট্রন তুমি একে দিয়ে দিয়েছো, ফলে এর মধ্যে ইলেকট্রন সংখ্যা বেড়ে গেছে, তাহলে এখন প্রোটনের চাইতে এর ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন বেশি। ওই কারণে এই পদার্থটি কি ঋণাত্মক, ঋণাত্মক আধানে, আধানে আহিত, আহিত। কথাটা মনে রাখো। তাহলে কি বললাম, যে কোন একটি পদার্থের পরমাণু ইলেকট্রন হারিয়ে নিজে ধনাত্মক চার্জে চার্জিত বা আহিত হয় এবং অন্য পদার্থটি ঋণাত্মক আধানে আহিত হয়। এইটুকু ক্লিয়ার কিনা, এইটুকু ক্লিয়ার কিনা বলো। তারপর এরকম, তাহলে এটি ধনাত্মক চার্জে চার্জিত হলো, এটি ঋণাত্মক চার্জে চার্জিত হলো, কেন এমন হলো এবং সে বিষয় নিয়ে আমি আলোচনা করলাম। এখন আমরা একটু ডিটেলসে আরো যদি আলোচনা করতে চাই, তাহলে স্যার আমরা এই সব, আচ্ছা, এটা নিয়ে আমাদেরকে বলা উচিত আমার। দেখো, যদি আরো আমি বলতে চাই যে এই আধান নিয়ে আমি আরো বলতে চাই, আধান নিয়ে প্রথম আধান নিয়ে আমাদের কি হলো, আধানের আমরা স্যার ডেফিনিশন জানলাম যে আধান কি, কাকে বলে। আধান আমরা কি বললাম, যে পদার্থ সৃষ্টিকারী যে মৌলিক কণিকা আছে তাদের কি ওঠে, মৌলিক বৈশিষ্ট্য, একটা কি ওঠে, মৌলিক বৈশিষ্ট্য। তাহলে কি বললাম, মৌলিক বৈশিষ্ট্য। যেমন কোন পদার্থের ভর একটি মৌলিক বৈশিষ্ট্য, যার ধরুন সে আকর্ষণ বল ক্রিয়া করে, সেই মতো আধান বা চার্জ কি হচ্ছে একটি মৌলিক বৈশিষ্ট্য, যার কারণে সে তড়িৎ বল কাজ, একটা পরমাণু আর একটা পরমাণু যে প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে কি হয় তড়িৎ বল কাজ করে, এবং এই ধর্মটাকে কি বলে, তড়িৎ আধান। কি বলে, তড়িৎ আধান। হ্যাঁ, তাহলে একটা কি হচ্ছে, একটা মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে স্যার একটা। আচ্ছা, এটি কোন রাশি স্যার, এটি একটি স্কেলার রাশি, স্কেলার রাশি, স্কেলার রাশি। বোঝা গেছে? বলো গল্প ক্লিয়ার কিনা? একটা স্কেলার রাশি এবং এর একটা একক আছে নিশ্চয়ই। তাহলে এটা একক, তাহলে এর এসআই একক কি হবে, এর এসআই একক হয় কুলম। কি হয়, কুলম। কুলম এরকম সি দ্বারা ডিনোট করা হয়, ক্যাপিটাল সি। কারণ কুলম একটা বিজ্ঞানীর নাম, এবং আমরা জানি যে একক লেখার যেটা আমাদের নিয়ম ছিল, সেকেন্ড নাম্বার নিয়ম, যদি কোনো বিজ্ঞানীর নাম হিসাবে এককটি হয় তাহলে সেটি ক্যাপিটাল লেটার হয়, ওই জন্য এর এসআই একক হচ্ছে কুলম। আচ্ছা, এর একটা সিজিএস এককও আছে, সিজিএস একক, ওটাকে বলে স্টেট কুলম, স্টেট কুলম, স্টেট সি, এরকম ভাবে লেখা হয়। বুঝা গেছে এই পর্যন্ত? চলো আরো একটু আমরা এই আধান নিয়ে জানি। আধান তাহলে এখন আমরা কয় প্রকার পেলাম, মোট আধান এই পর্যন্ত দুই প্রকার। কি, একটা ধনাত্মক আধান, একটা ঋণাত্মক আধান। কি পেলাম, ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধান। তাহলে স্যার আধান কয় প্রকার, দুই প্রকার। কি কি, ধনাত্মক এবং ঋণাত্মক। তাহলে এদের মান জানা দরকার, যে ঋণাত্মক আধান বা ইলেকট্রন বা তার প্রোটন, ধনাত্মক আধান এবং প্রোটন, এর মান জানা দরকার, কত মান। তাহলে এইটুকু আমাদের জানতে হবে স্যার, ইলেকট্রনের যে মান হয় তার মান হয় -1.6 × 10⁻19 কুলম। এটা হচ্ছে, এটা কার মান, এটা ইলেকট্রন আধানের মান হলো, ইলেকট্রনের চার্জের মান এটা। আচ্ছা, তাহলে প্রোটনের চার্জের মান কত হবে, প্রোটন হবে +1.6 × 10⁻, আচ্ছা সরি, এটা -19 কুলম, আমি মাইনাস ভুল করলাম, ভেরি সরি। তাহলে এর চার্জের মান কত,
এর এর চার্জের মান কত, -19 কুলম। বুঝা গেছে? এইটুকু ক্লিয়ার, এইটুকু ক্লিয়ার। একটা নেগেটিভ হয় ইলেকট্রন একটা, আর প্রোটন একটা পজিটিভ। আচ্ছা, এদের এই যে আমি স্টেট কুলম বললাম, স্টেট কুলমের সাথে এই কুলমের একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কেমন স্যার? সম্পর্কটা হবে এইরকম যে সম্পর্কটা হচ্ছে 1 কুলম ইজিক্যালস টু 3 × 10⁹ স্টেট কুলম। বলো এই সম্পর্কটা বুঝতে পেরেছো কিনা এখন পর্যন্ত? তাহলে আধান নিয়ে আমরা প্রথম থেকে কি কি আলোচনা করলাম, আধান কি কাকে বলে এটুকু জানলাম। ভরের সাথে কম্পেয়ার করে বললাম আমি যে ভর যেমন একটা ফান্ডামেন্টাল বা মৌলিক জিনিস হচ্ছে, সেই মতো এই যে আধান বা চার্জ বা তড়িৎ, এটা কি হচ্ছে? এটা একটা মৌলিক জিনিস, মৌলিক বৈশিষ্ট্য। কার? পদার্থ সৃষ্টিকারী যে কণাগুলো আছে, পদার্থ সৃষ্টিকারী কণাগুলো বলতে আমরা এখন ইলেকট্রন প্রোটনের কথা বলছি। এদের যে মৌলিক বৈশিষ্ট্যগুলোকে আমরা আধান বা চার্জ বলছি। বলো কথা ক্লিয়ার কিনা এখনো পর্যন্ত? তারপর আমরা তার পরমাণু দিয়ে ব্যাখ্যা করে চেষ্টা করলাম আহিত বস্তু, অনাহিত বস্তু, কিভাবে আমরা একটা বস্তুকে আহিত করতে পারি। হ্যাঁ, তারপর এটি একটি স্কেলার রাশি, তোমরা জানো। এর এসআই একক কুলম, সিজিএস একক স্টেট কুলম, এবং এর মান এই পর্যন্ত আমরা এখন পর্যন্ত জানলাম। তাহলে আমাদের এইটুকু প্রাথমিক ধারণা এসেছে স্যার তড়িৎ কি বা আধান কি বা চার্জ কি, এইটুকু আমরা আপাতত ভাবে জেনেছি। বলো বুঝতে পারলে কি না? এর পরবর্তী আলোচনা আমাদের হবে যে কিভাবে একটি অনাহিত বস্তুকে আহিত করতে পারি। অনাহিত বস্তু মানে যার প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান, সেটাকে অনাহিত বস্তু বলে। কিভাবে তুমি ওই অনাহিত বস্তুকে তুমি আহিত করবে? অনেক প্রক্রিয়া, ঘর্ষণ প্রক্রিয়া আছে বা আরো অন্যান্য কোনো প্রক্রিয়া আছে, তার মাধ্যমে আমরা কি করবো যে একটা কিভাবে অনাহিত বস্তুকে তুমি আহিত করবে হলো এর পরবর্তী আমাদের লেকচার। সেই কিভাবে একটি বা ঘর্ষণ প্রক্রিয়া কিভাবে একটি অনাহিত বস্তুকে আমরা আহিত করতে পারি, আমাদের পরবর্তী লেকচার এটি হবে। এবং আমি বলতে চাই আমাদের এই এখন এই ফিজিক্সের যে লেকচার, সেটি কন্টিনিউ চলতে থাকবে। প্রথম দিন আমরা আধান কি বা চার্জ কি এইটুকু জিনিসই মাত্র। বলো এরপর এর পরবর্তী আমি তোমাদের ক্লাস দিব। এবং একটা বলে রাখি যে এই যে অনলাইনে পড়ানোর একটা কিছু খারাপ দিকও আছে, যেমন তুমি আমাকে প্রশ্ন করতে পারছো না সরাসরি, স্যার এই জিনিসটা বুঝতে পারলাম না, এইসব অনেক ঝামেলা হয়ে থাকে। তো দেখো আমি অফলাইনও পড়াই, তোমরা জানো। আমার এটা হচ্ছে মোবাইল নাম্বার, এবং তোমরা আমার সাথে অফলাইনও পড়তে পারো। অলরেডি ক্লাস 12 এর ক্লাস শুরু হয়ে গেছে, চিন্তা নেই, আমরা প্রথম থেকে আবারও শুরু করব। তাহলে এটা হচ্ছে আমার মোবাইল নাম্বার, আমার নাম হচ্ছে মহাবীর। তোমরা এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো। এবং যদি অনলাইনে স্যার অফলাইনে যদি তোমরা মনে হয়েছে স্যার আপনার সাথে আমাদেরও ফিজিক্স এই যে 12 এর এই যে জার্নি, এটা আমাদের করা উচিত, আপনার সাথে চলা উচিত, তাহলে তোমরা এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। বুঝা গেছে? থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো।